এ কি? ছি ছি ছি! সাগর, তুই একটা কাজের মেয়ের এঁটো খাবার খাচ্ছিস? পাগল হয়ে গেলি তুই? সাগরের মায়ের কথায় সাগর চমকে উঠল। এতক্ষণ সাগর নদীর এঁটো খাবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, আর যেটা এখন সাগরের মা রহিমা বেগম দেখে ফেলে, সাগর এখন তার মাকে কি বলবে ভেবে পাচ্ছে না। সাগর আমতা আমতা করে তার মাকে বলল, না মানে মা, আমি আসলে ভেবেছিলাম। সাগরকে বলতে না দিয়ে রহিমা বেগম রেগে সাগরকে বলল, কি ভেবেছিলি তুই? ছি সাগর, তুই বিদেশ থেকে পড়াশোনা করে এই শিখে এলি? মা, আমি আসলে ভেবেছিলাম এটা তোমার এঁটো খাবার, আর আমার যেহেতু বড্ড খিদে পেয়েছিল তাই আমি তোমার খাবার ভেবে খাবারটা খাচ্ছিলাম। সাগর, আমি কি এই ভাঙা প্লেটে খাবার খাই? মাথা খারাপ হয়ে গেছে তোর? এটা নদী খাবারের প্লেট। আর এই নদী মেয়েটাই বা কেমন? ওর এত বড় সাহস রান্নাঘরে এঁটো খাবারের বাটি রেখেই চলে গেল। নদী, এই নদী, কই গেলি তুই? হারামজাদি গেল কোথায়? রহিমা বেগম চিৎকার করে নদীকে ডাকতে লাগল। রহিমা বেগমের এমন চিৎকার শুনে নদীর আত্মা কেঁপে উঠল। নদী দৌড়ে রুম ঝাড়ু দেওয়া বাদ দিয়ে রান্নাঘরে চলে যায়। নদী রান্নাঘরে গিয়েই দেখল রহিমা বেগম এবং সাগর দুজনেই দাঁড়িয়ে আছে। সাগর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, আর রহিমা বেগম রক্ত লাল চোখে নদীর দিকে তাকিয়ে আছে। রহিমা বেগম এগিয়ে এসে নদীর চুলের মুঠি ধরেই বলে উঠল, হারামজাদি! নবাবের বেটি সাজতেন মন চায় তোর? আমার ছেলেকে তুই তোর এঁটো খাবার খাওয়াতে চাস? তোকে তো আমি। রহিমা বেগম নদীর গালে থাপ্পড় মারতে গেলে সাগর রহিমা বেগমের হাত ধরে ফেলে। রহিমা বেগম তার ছেলের কাণ্ডে অবাক হয়ে যায়। রহিমা বেগম রাগী গলায় সাগরকে বলল, সাগর, তুই এই কাজের মেয়েটার জন্য আমার হাত ধরলি? তুই তোর নিজের মায়ের হাত ধরলি, তাও এই কাজের মেয়েটাকে থাপ্পড় মারছি বলে? মা, আমি মানছি ও আমাদের বাসায় কাজ করে, কিন্তু তাই বলে তুমি ওকে এভাবে কাজের মেয়ে বলে অপমান করতে পারো না। বাহ বাহ বাহ! আমার ছেলে দেখছি তার মায়ের সাথে তর্ক করছে। এখন মনে হচ্ছে তোকে ছোটবেলায় লেখাপড়ার জন্য বিদেশ পাঠানোই আমার ভুল হয়েছে। নদী দাঁড়িয়ে থেকে নিঃশব্দে চোখের জল ফেলছে। কিন্তু হঠাৎই নদীকে অবাক করে দিয়ে সাগর নদীর কাছে এগিয়ে এসে নদীর গালে কষিয়ে ঠাসস করে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়টা এত জোরেই মারা হয় যে নদী মাটিতে ছিটকে পড়ে দেয়ালে মাথায় আঘাত পায়। নদীর সাথে সাথে আহ বলে চিৎকার করে উঠে। নদী এবার শব্দ করেই কেঁদে দেয়। সাগর এবার একটা শয়তানি হাসি দিয়ে তার মাকে বলল, মা, তুমিও নাকি যে বলো? এই কাজের মেয়েটার জন্য আমি তোমার মনে আঘাত করব তা কি হয় বলো? আমি তোমার ছেলে মা, তুমি কি করে ভুলে যাও? আমি তো এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম মা। আমি ভুল করে তোমার খাবার ভেবে এই কাজের মেয়ের খাবার খেয়ে ফেলেছি। সাগরের কথা শুনে রহিমা বেগমের খুশি ধরে রাখে কে? রহিমা বেগম খুশি হয়ে তার ছেলেকে বলল, এই না হলে আমার ছেলে। আমি তো ভেবেছিলাম আমার ছেলে হঠাৎ করে এই কাজের মেয়ের খাবার কেন খেতে যাবে। তুই ভুল করে খেয়ে ফেলেছিস, এবার আমি বুঝতে পেরেছি বাবা। সাগর তার মাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ মা। অবশেষে আমাকে বুঝার জন্য। লাভ ইউ টু আমার সোনা ছেলে। মা, আমি এখন আমার ঘরে যাই, আর এই কাজের মেয়েটাকে বলো আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে। কথাটা বলেই সাগর রান্নাঘর থেকে চলে গেল। নদী সাগরকে ঠিক চিনতে পারল না।
নদী কাঁদতে কাঁদতে মনে মনে বলল, একটু আগেই তো স্যার আমার হয়ে কথা বলছিল, হঠাৎ করেই কি করে নিজেকে বদলে ফেললেন উনি? আসলে আমার মতো গরিব কাজের মেয়ের পাশে কেই বা দাঁড়াবে? আমি যে সম্পূর্ণ একা। আমার নিজের মা বাবাও পেটের খিদে মেটাতে আমাকে এদের কাছে বিক্রি করে দিয়েছে। জীবনটা আসলেই অনেক দুঃখের। নদী মাটিতে বসে এসব ভাবছিল, হঠাৎ করেই রহিমা বেগম চিৎকার করে নদীকে বলল, কিরে হারামজাদি, এভাবে বসেই থাকবি নাকি আমার ছেলের জন্য কফি বানাবি? নদী বসা থেকে অনেক কষ্টে উঠল, মাথায় হাত দিয়েই রহিমা বেগমের দিকে হাসিমাখা মুখ করে তাকিয়ে বলল, এই তো বানাচ্ছি বড় ম্যাডাক্তার, আপনি চিন্তা করবেন না, এখনই কফিটা বানাচ্ছি। রহিমা বেগম আর কিছু না বলে চলে গেল। নদী কফি বানাচ্ছে আর কাঁদছে। নদীর চোখের জল কফির কাপেও দু এক ফোঁটা পড়ে যায়, কিন্তু সেদিকে নদীর খেয়াল নেই। নদী কফি হাতে নিয়ে সাগরের রুমে গেল, কিন্তু আশেপাশে সাগরকে কোথাও খুঁজে পেল না। নদী আর কিছু না ভেবে টেবিলে কফির মগটা রাখতে নেওয়ার আগেই কেউ দরজাটা ঠাসস করে বন্ধ করে দিল। নদীর ভয়ে বুকটা কেঁপে উঠল। কোনোরকম কফির মগটা টেবিলে রেখে পেছনে তাকানোর আগেই কেউ নদীকে হেঁচকা টান দিয়ে বিছানার উপর ফেলে দেয়। নদী ভয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু একটু পরেই চোখ খুলে দেখল সাগর নদীর দুই হাত মুষ্টিবদ্ধ করে নদীর উপর ঝুঁকে নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী সাগরকে হঠাৎ দেখে ভয় চিৎকার করতে নিলে সাগর নদীর ঠোঁট ডাক্তার হাত দিয়ে চেপে ধরে। সাগর শান্ত গলায় নদীর দিকে তাকিয়ে বলল, চুপ, একদম শব্দ করবি না। মম, বললাম না, একটা শব্দও করবি না। সাগর নদীর কপালের কাটা জায়গায় আলতো করে চুমুর স্পর্শ দিল। নদী এখনো ভয় কেঁপে উঠছে। সাগর নদীর মুখটা এখনো চেপে ধরে রেখেছে। এমনিতেও নদী সাগরকে খুব ভয় পায়, তাই ভয় সাগরের সাথে জোড়াজুড়িও করছে না। সাগর নদীর বাম গালে গভীর চুমু দিয়ে বলল, তোকে এই গালে খুব ব্যথা দিয়েছি তাই না নদী? কি করব বল, তখন আমার কি যে হয়েছিল আমি নিজেও জানি না। ওই সময় মাকে বোঝানো দরকার ছিল যে আমি তোকে সহ্য করতে পারি না, তাই এমনটা করেছি। সাগর নদীর গালে আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, তোর গালটায় খুব জোরে মেরেছি তাই না? আমাকে তুই ক্ষমা করে দে নদী। মম। সাগর নদীর ঠোঁটটা ডাক্তার হাত দিয়ে চেপে ধরে রেখেছিল, যার ফলে নদী কিছু বলতে পারছিল না, তাই সাগর নদীর ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। নদী এবার ঠোঁট ছাড়া পেয়ে সাগরকে আস্তে করে বলল, স্যার আমাকে যেতে দিন, বড় ম্যাডাক্তার আমাকে না পেলে খুব বকা দিবে। যদি তোকে না যেতে দেই তাহলে তুই কি করবি নদী? স্যার দয়া করে আপনি এমন করবেন না, আমাকে যেতে দিন, আমার বাসার অনেক কাজ পড়ে আছে। নদীর কথা শুনে সাগর নদীর উপর থেকে সরে যায়। নদী বিছানা থেকে নেমে চলে যাচ্ছিল, ঠিক তখনই সাগর নদীর হাতটা আবার চেপে ধরে নদীকে একদম নিজের কাছে নিয়ে আসে। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, স্যার আবার কি হলো? তোর কপাল থেকে রক্ত পড়ছে, সেই খেয়াল কি তোর আছে? অবশ্য আমার জন্যই তো এমনটা হলো। সাগর নদীকে বিছানার একপাশে বসিয়ে নদীর কপালে মলম লাগাতে থাকে। নদী ব্যথা সহ্য করতে না পেরে আহ করে ওঠে। নদীর চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ছে। সাগর নদীর কপালে মলম লাগানো শেষ হলেই নদীকে বলে উঠল, এবার এখান থেকে যা। নদী এবার দৌড়ে সাগরের রুম থেকে বেরিয়ে চলে গেল। সাগর বিছানার দুপাশে হাত রেখে বসে আছে। মাথাটা নিচু করে সাগর আনমনে কিছু ভাবছে।
কিন্তু যা ভাবছে তার মানে সাগর নিজেও জানে না। নদী বাথরুমে অনেকগুলো কাপড় নিয়ে বসেছে। কাপড় কাচতে কাচতে নদীর হাত ব্যথা হয়ে গেছে। কিন্তু তবুও নদীকে এই কাপড়গুলো কাচতেই হবে। যতই হোক নদী যে সাগরের বাসার কাজের মেয়ে। নদী মনে মনে বলল, আমার কপালে আর কি লেখা আছে তা আমি জানি না, কিন্তু এত কাজকর্ম করতে করতে আমি যে ক্লান্ত হয়ে পড়ছি। মা, বাবা, কেন তোমরা আমাকে নিজের স্বার্থে এদের কাছে বিক্রি করে দিল? সামান্য 20,000 টাকার বিনিময়ে তোমরা আমাকে কেন বিক্রি করে দিল? আমি যে আর এত কষ্ট নিতে পারছি না। নদী হঠাৎই মনে পড়তে লাগল সাগরের দেওয়া সেই কপালে গালের চুমুর স্পর্শের কথা। সাবান ফেনা হাতেই নদী নিজের গালে কপালে হাত দিতে লাগল। নদী আবারও মনে মনে বলল, আচ্ছা স্যারকে আমি ঠিক বুঝতে পারি না। এই আমাকে মারলেন, আবার এই আমাকে আদর করে দিল না। স্যারের মাথা ঠিক আছে তো? আমার মতো কাজের মেয়ের জন্য উনার এত দরদ ঠিক না। নদী এসব ভাবছিল, কিন্তু হঠাৎই সাগরের ছোট বোন স্নেহা চিৎকার করে নদীকে ডাকতে লাগল। নদী, এই নদী, কোথায় তুই? আরে হারামজাদি, এদিকে তাড়াতাড়ি আয়। আমার বিছানার চাদর এখনো পাল্টে দিসনি কেন? আরে এই নদী। স্নেহার এমন চিৎকার শুনে নদী কাপড় কাচা বন্ধ করে হাত ধুয়ে দৌড়ে স্নেহার ঘরে গেল। নদী কাপা কাপা গলায় বলল, জি আপামনি বলেন। নদী এতটুকু বলতেই ঠাসস করে নদীর গালে থাপ্পড় বসিয়ে দিল স্নেহা। নদী গালে হাত দিয়ে কান্নামাখা চোখে স্নেহার দিকে তাকিয়ে থাকে। স্নেহা রেগে চিৎকার করে নদীকে বলল, ছোট লোকের বাচ্চা, তোর এতক্ষণ লাগে আসতে? আমি কতক্ষণ ধরে ডাক্তারছি, তোর কি কানে যায় না? নদী কাঁদতে কাঁদতে স্নেহাকে বলল, আসলে আপা মনি, আমি কাপড় ধুচ্ছিলাম তাই আসতে দেরি হয়ে যায়। ওয়াও, এখন ন্যাকা কান্না জুড়ে দিয়েছিস দেখছি। এসব ন্যাকা কান্না অন্য কাউকে দেখা, কিন্তু এই স্নেহা চৌধুরীকে না। এখন যা আমার বিছানা ঠিক করে দে। নদী এবার চুপচাপ স্নেহার বিছানার চাদর বদলে দিল এবং ঘরটাও গুছিয়ে দিল। কিন্তু ঘরের আড়াল থেকে কেউ হাত মুষ্টিবদ্ধ করে সব শুনছিল। স্নেহার ঘর থেকে বেরিয়ে কাপড় কাচার জন্য ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিল নদী, ঠিক তখনই সাগরের মা রহিমা বেগম নদীর সামনে হাজির হয়। রহিমা বেগম রাগী চোখে নদীর দিকে তাকিয়ে আছে। রহিমা বেগমের এমন তাকানো দেখে নদী ভয়ে শুকনো ঢুক গিলতে থাকতে। রহিমা বেগম এগিয়ে এসে নদীর চুলের মুঠি ধরে বললেন, হারামজাদি, তোর এত বড় সাহস, কাপড় না কেচে তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরঘুর করছিস? তোকে কি আমরা বিনা পয়সায় পালব নাকি রে ফকিন্নির বাচ্চা? রহিমা বেগম নদীর চুলের মুঠি এতই শক্ত করে ধরেছে যে নদীর ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নদী কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, আহ বড় ম্যাডাক্তার, আমার খুব ব্যথা লাগছে। বড় ম্যাডাক্তার, আমি স্নেহা আপামনির বিছানা ঠিক করতে গিয়েছিলাম, তাই কাপড়গুলো বাথরুমে রেখে এসেছিলাম। এখনই কেচে দিচ্ছি। নদীর কথা শুনে রহিমা বেগম নদীর চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল, কাপড়গুলো ভালো করে ধুয়ে দিস, না হলে তোর কি অবস্থা আমি করব তা তুই ভাবতেও পারছিস না। রহিমা বেগম স্নেহাকে ডাক্তার দিতে লাগল। তারপর স্নেহা নিচে আসলে স্নেহাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় তার বোনের বাসার উদ্দেশ্যে। নদী ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওইদিকে সিঁড়ির উপর থেকে সাগর নদীর উপর সব অত্যাচার দেখে মুখ বুজে সহ্য করছে। সাগর নিজের ঘরের গিয়েই টেবিলে থাকা একটা ফুলদানি আছড়ে ফেলে দেয়। তারপর দেয়ালে সজোরে ঘুষি মারে, যার ফলে সাগরের হাত থেকে রক্ত পড়তে থাকে।
সাগর দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এরা আমার আপনজন, তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। কি করে এরা পারে এমন নিষ্পাপ মেয়ের সাথেও এত অত্যাচার করতে? এরা কি আসলেই মানুষ? নদী বাথরুমের মাটিতে বসে কাপড়গুলো আবারও কাচতে থাকে আর চোখ দিয়ে অনবরত জল ফেলতে থাকে। নদী মনে মনে বলতে থাকে, আমি যে এত অত্যাচার আর নিতে পারছি না। মাঝে মাঝে মনে হয় মরে যাই, কিন্তু আত্মহত্যা করা যে মহাপাপ, তাই আমি আত্মহত্যা করব না। আমাকে সবকিছু কষ্ট করে সহ্য করতে হবে। নদী কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে নিয়ে যায়। ছাদে কাপড়গুলো মেলে আবার নিচে নামতে গেলে সিঁড়িতে সাগরকে দাঁড়ানো দেখতে পায়। সাগরকে দেখতে পেয়ে নদী ভয় পেয়ে যায়। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, স্যার, আপনি এখানে? সাগর সিঁড়ি বেয়ে উঠে নদীর হাত চেপে ধরে নিচে নামাতে থাকে। নদী আবারও বলল, স্যার, আমার হাত ছাড়ুন। স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? চুপ, একদম চুপ। সাগর সোজা নদীকে নিজের বেডরুমে নিয়ে যায়। সাগর নদীকে টেনে বিছানায় বসিয়ে দিল। সাগর নদীকে শান্ত গলায় বলল, এবার তোর হাত দুটো দেখি। কেন স্যার? হাত দেখাবো কেন? আমার কিছু হয়নি তো। আমি বললাম তো হাত দেখাতে। নদী আর কোনো উপায় না পেয়ে সাগরের দিকে দুই হাত বাড়িয়ে দিল। সাগর নদীর হাতের দিকে তাকিয়ে দেখল নদীর দুই হাতেই ফোসকা পড়ে গেছে। মনে মনে সাগর খুব কষ্ট পেলেও তা নদীর সামনে প্রকাশ করল না। সাগর ড্রয়ার থেকে মলম বের করে নদীর সামনে মাটিতে বসে নদীর হাতগুলো ধরে মলম লাগাতে লাগল। নদী সাগরের এমন কাণ্ডে অবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে রইল। সাগর মলম লাগিয়ে নদীর দিকে তাকিয়ে দেখল নদী চোখের জল ফেলছে। এটা দেখে সাগর নদীকে জিজ্ঞেস করল, কি হলো, এভাবে কাঁদছিস কেন? এমনি স্যার। এমনি এমনি কেউ কাঁদে? নদী আর কিছু বলল না, শুধু কেঁদেই যাচ্ছে। নদী দেখতে অনেকটা বাচ্চা মেয়ের মতো। উজ্জ্বল শ্যাম বর্ণের এবং মায়াবী চেহারা নদীর। তাই নদীর কান্নাটাও বাচ্চাদের মতোই লাগছে। সাগর নদীর দিকে তাকিয়ে আছে। নদী বুঝতে পারল সাগর নদীর দিকে তাকিয়ে আছে। নদী উঠতে নিলে সাগর নদীর হাত চেপে ধরল। নদী সাগরকে বলল, স্যার, আমাকে যেতে দিন, ঘরের অনেক কাজ পড়ে আছে। বড় ম্যাডাক্তার আর আপামনি একটু পরেই চলে আসবে। তখন যদি দেখতে পায় আমি কোনো কাজ করিনি, তখন অনেক রেগে যাবে। সাগর এবার দুষ্টুমি হাসি দিয়ে মাটিতে বসা থেকে উঠে বিছানায় নদীর পাশে বসে নদীর কানের কাছে বলল, এখন বাসাটা পুরোই ফাঁকা। শুধু তুই আর আমি বাড়িতে আছি। তোর এখন কেমন অনুভূতি হচ্ছে নদী? সাগরের এমন কথা শুনে নদীর বুকটা কেঁপে উঠল। নদীর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নদী আর কিছু না ভেবে বিছানায় বসা থেকে উঠে চলে যেতে নিলে সাগর নদীর হাত চেপে ধরে নদীকে বিছানায় ফেলে দেয়। তারপর নদীর উপর উঠে নদীর দুই হাত মুষ্টিবদ্ধ করে নদীর মুখের একদম কাছে চলে এসে সাগর শান্ত গলায় নদীকে বলল, এখন কি তুই আমাকে খুব ভয় পাচ্ছিস নদী? নদী সাগরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নদীর এবার সত্যি খুব ভয় লাগছে। নদীর হাত পা ঠান্ডাতার হয়ে আসছে। বুকের স্পন্দন ক্রমশ বেড়ে চলেছে। নদী চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমাকে দয়া ছেড়ে দিন। আমার সাথে দয়া করে এমন করবেন না। নদীর ভয় পাওয়া চেহারা দেখে সাগর মুচকি হেসে নদীর উপর থেকে সরে যায়।
তারপর বিছানায় বসে সাগর হাসতে থাকে। নদী এবার উঠে বসে সাগরের হাসি দেখতে থাকে। কত সুন্দর করে হাসে সাগর। নদী মুগ্ধ নয়নে সাগরের হাসির দিকে তাকিয়ে থাকে। সাগর হাসতে হাসতেই নদীর দিকে তাকিয়ে বলল, তুই কত বোকা রে নদী। তোর কি মনে হয় আমি এতটাই খারাপ? সাগরের কথায় নদী মাথা নিচু করে নিল। সাগর আবারও নদীর কাছে এসে নদীকে বলল, তুই খুব সহজ সরল নদী, খুবই সহজ সরল। এতটা সহজ সরল না হলেও তুই পারতি। নদী এবার সাগরের ডাক্তার হাতের দিকে তাকিয়ে দেখল সাগরের হাত থেকে রক্ত পড়ে অবশিষ্ট রক্তগুলো শুকিয়ে আছে। সাগরের হাতে কোনো ব্যান্ডেজ বাঁধা নেই। এটা দেখে নদী সাগরকে চিন্তিত স্বরে বলল, স্যার আপনার হাত কাটল কিভাবে? হাতে তো রক্ত জমাট বেঁধে গিয়েছে। সাগর নদীর কথা শুনে নদীর দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে সাগর নদীকে বলল, এটা কিছু না নদী, একটু কেটে গিয়েছে, এই আর কি। না, এটা মোটেও এইটুকু কাটেনি। বরং আপনার হাতটা অনেকটাই কেটে গিয়েছে স্যার। নদী বিছানার পাশে থাকা মলমটা নিয়ে সাগরের হাতে লাগাতে লাগল। এটা দেখে সাগর নদীকে বলল, নদী আমি ঠিক আছি, তুই শুধু শুধু চিন্তিত হচ্ছিস। এইটা শুধু শুধু হতে পারে না স্যার। আপনি কিভাবে আপনার হাত কাটলেন বলুন আমায়। যদি বলি তোর জন্য, আমার জন্য। মানে কি স্যার? কিছু না। সাগর বিছানায় বসা থেকে উঠে দাঁড়িয়ে নদীকে বলল, এখন এখান থেকে যা। নদীও আর কথা না বাড়িয়ে সাগরের রুম থেকে চলে গেল। সাগর নদীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর সোফায় বসে সাগর অতীতে ডুব দিল। সেদিন নদী ঘর ঝাড়ু দিচ্ছিল। বাড়িতে কেউ নেই। সাগরের বাবা সাজ্জাদ চৌধুরী ব্যবসার কাজে লন্ডনে থাকেন। আর সাগরের মা রহিমা বেগম এবং সাগরের বোন স্নেহা সেদিন বিয়ের দাওয়াত খেতে চলে যায়। যাওয়ার আগে রহিমা বেগম নদীকে বলেছিল ঘরটা ভালো করে ঝাড়ু দিতে। তাই পুরো বাড়িটা নদী সুন্দর করে পরিষ্কার করছিল। নদী কোমরে ওড়না পেঁচিয়ে ঘর ঝাড়ু দিচ্ছিল, এমন সময় বাড়িতে এসে হাজির হয় সাগর। নদী সাগরকে দেখে হাত থেকে ঝাড়ুটা পড়ে যায়। নদী সাগরকে দেখে হা করে তাকিয়ে থাকে। সাগর দেখতে অসম্ভব সুন্দর। লম্বায় 6 ফুট, গায়ের রং ধবধবে সাদা, কালো সিল্কি চুল, মায়াবী চোখ, পরনে নীল রঙের টি শার্ট এবং জিন্স প্যান্ট পরে এক রাজপুত্র নদীর সামনে দাঁড়িয়ে আছে। নদী সাগরের কাছে এসে সাগরকে জিজ্ঞেস করল, কে আপনি? চেনা নাই জানা নাই, হুট করে বাড়িতে ঢুকে পড়েছেন কেন? সাগর দেখল সাগরের সামনে একটা বাচ্চা, কিউট মেয়ে দাঁড়িয়ে আছে। সাগর মুচকি হেসে নদীকে জিজ্ঞেস করল, আমি কে তা পরেই জানতে পারবে। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম নদী। আমি এ বাড়িতে কাজ করি। এক কথায় আমি এ বাড়ির কাজের মেয়ে। ওহ, ভালো কথা। আমি এখন অনেক ক্লান্ত। আমার জন্য একটা কফি করে নিয়ে আসো তো। জার্নি করে এসে আই এম সো টায়ার্ড। সাগর ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে বসল। একে তো বাড়িতে কেউ নেই, তার ওপর কোথা থেকে একটা ছেলে চলে এসেছে। নদীর ভয় লাগছে। কিন্তু কি করার, কফি বানাতে নদী চলে গেল। কিছুক্ষণ পর নদী কফিটা টেবিলে রেখে দূরে গিয়ে দাঁড়াল। নদীর এভাবে 10 মাইল দূরে যাওয়া দেখে সাগর নদীকে জিজ্ঞেস করল, কি হলো, এভাবে দূরে দাঁড়িয়ে আছো কেন? আমাকে দেখে বুঝি তোমার ভয় লাগছে?
নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, কে আপনি? এই বাড়িতে কেন এসেছেন? কফি তো বানিয়ে দিল আপনাকে। এবার নিজের বাড়িতে চলে যান। নদীর কথায় সাগর হাসতে লাগল। সাগর সোফায় বসা থেকে উঠে নদীর কাছে এসে বলল, যদি আমি না যাই তাহলে তুমি কি করবে? সাগর নদীর দিকে এগোতে লাগল। নদী ভয় এক দৌড় দিতে নিলে সাগর নদীকে একটান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, কে আপনি? আপনাকে আমি চিনি না, জানি না। আমাকে ছেড়ে দিন বলছি। সাগর মুচকি হেসে নদীকে বলল, ছেড়ে তো তোমাকে দিব, কিন্তু কি বলতো, তোমাকে এভাবে জ্বালাতন করতে আমার ভীষণ ভালো লাগছে। নদী সাগরের হাতে একটা কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেও সাগর নদীকে ছাড়ল না। নদী এবার চিৎকার করে বলতে লাগল, আমাকে আপনি এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন বলছি, আমি আপনাকে খুন করে ফেলব। ঠিক এই মুহূর্তেই রহিমা বেগম এবং স্নেহা এসে হাজির হয়। রহিমা বেগম তার ছেলের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। রহিমা বেগম দেখল সাগর নদীকে জড়িয়ে ধরে রেখেছে। রহিমা বেগম চিৎকার দিয়ে বলে উঠল, সাগর, তুই এসব কি করছিস? রহিমা বেগমের এমন চিৎকার শুনে সাগর পেছনে তাকিয়ে দেখল মেইন দরজার সামনে স্নেহা ও রহিমা বেগম দাঁড়িয়ে আছে। দুজনেই সাগরের এমন কাণ্ড দেখে রাগে আগুন। স্নেহা সাগরকে বলল, ছি ভাইয়া, তুই জানিস তুই কাকে জড়িয়ে ধরে রেখেছিস? ও তো এই বাড়ির কাজের মেয়ে রে। সাগর নদীকে সাথে সাথে ছেড়ে দিল। নদী এবার বুঝতে পারল সাগর এই বাড়ির ছেলে। নদী কান্না করছে। সাগর তার মায়ের কাছে এসে বলল, মা, আসলে আমি। সাগরকে বলতে না দিয়ে রহিমা বেগম ঠাসস করে সাগরের গালে থাপ্পড় বসিয়ে দিল। রহিমা বেগম রেগে দাঁতে দাঁত চেপে বললেন, তুই আমার পেটের ছেলে হয়ে এই কাজের মেয়ের সাথে ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুই বিদেশ থেকে আজ ফিরে এলি আর আজই এই মেয়ের সাথে গা ঘেঁষাঘেঁষি করছিস। সাগর এবার তার মায়ের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলল, মা, বিশ্বাস করো, আমি এই মেয়েকে ইচ্ছে করে জড়িয়ে ধরিনি। আসলে এই মেয়েটা পা পিছলে আমার উপর পড়ে যাচ্ছিল, তাই আমি ওকে ধরলাম। নদী সাগরের কথায় অবাক হয়ে তাকিয়ে থাকে। নদী মনে মনে বলল, উনি মিথ্যে কথা কেন বলছেন? উনি তো আমায় ইচ্ছে করে জড়িয়ে ধরেছেন। সাগর নদীর কাছে এসে নদীকে হাত ধরে টেনে নিয়ে রহিমা বেগমের সামনে দাঁড় করাল। সাগর নদীকে বলল, এবার তুমি মাকে বলো আমি যা বলছি তা সত্যি বলছি কিনা। নদী চুপ করে আছে। নদীর চুপ করে থাকা দেখে সাগর চিৎকার করে বলল, কি হলো, সত্যিটা বলো। এবার নদী ভয়ে কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাক্তার স্যার ঠিক বলছে। আসলে আমি পা পিছলে স্যারের উপর পড়ে গিয়েছিলাম। নদীর এমন কথা শুনে রহিমা বেগম রেগে নদীকে সজোরে ঠাসস করে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা এত জোরেই রহিমা বেগম দিয়েছেন যার ফলে নদী মাটিতে ছিটকে পড়ে যায়। রহিমা বেগম নদীর চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হারামজাদি, তোর জন্য আমার ছেলের গায়ে আমি হাত তুলেছি। তোকে তো আজ আমি মেরাই ফেলব। রহিমা বেগম নদীকে আরও মারতে চায়, কিন্তু সাগর রহিমা বেগমকে বাধা দেয়। সাগর রহিমা বেগমকে বলল, মা, থাক না, ওকে আর মেরো না। এই মেয়ে, তুমি তোমার ঘরে যাও। সাগরের কথা শুনে রহিমা বেগম বলে উঠল, সাগর, তুই ওকে তুমি করে কেন বলছিস? আরে ও হলো আমাদের বাড়ির কাজের মেয়ে।
কাজের মেয়েদের তুই করে বলবি বাবা। সাগর তার মায়ের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মা, তাহলে তাই বলবো। সাগর নদীকে বলল, এই মেয়ে তুই তোর ঘরে যা। নদী আর সহ্য করতে পারল না, কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল। সাগর অতীতের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো কারো কান্নার শব্দে। সাগর দৌড়ে রুম থেকে বেরিয়ে দেখল নদী পা পিছলে সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়ে কাঁদছে। সাগর সিঁড়িতে নেমে গিয়ে নদীর কাছে গেল, তারপর হঠাৎই সাগর নদীকে কোলে তুলে নিল। সাগর নদীকে কোলে তুলেছে দেখে নদী অবাক চোখে সাগরের দিকে তাকিয়ে থাকে। নদী অবাক হয়ে সাগরকে বলল, স্যার আপনি আমাকে কোলে তুলেছেন কেন? কেউ যদি একবার আপনাকে আর আমাকে এভাবে দেখে ফেলে তাহলে আমার যে আর রক্ষা থাকবে না স্যার। আমাকে আপনি নিচে নামিয়ে দিন স্যার। আমি একটু চেষ্টা করলেই নিজে নিজে হাঁটতে পারব। চুপ, একদম চুপ করে থাকবি। সাগর নদীকে কোলে করে নিজের রুমে নিয়ে গিয়ে নদীকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, পা পিছলে পড়ে গেলি কি করে নদী? স্যার আমি তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে পড়ে যাই। আমার পায়ে খুব ব্যথা করছে। নদী বাচ্চাদের মতো কাঁদতে লাগল। সাগর নদীর কান্না দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। সাগর ড্রয়ার থেকে আবারও স্যাভলন, মলম, ব্যান্ডেজ বের করে নদীর পায়ে হাত দিতে গেলে নদী বিচলিত হয়ে সাগরকে বলে উঠল, এমা স্যার ছি ছি ছি, আমার মতো একটা কাজের মেয়ের পায়ে মালিক হাত দিবে এটা ঠিক না স্যার। আমি নিজের পায়ে নিজে মলম লাগাতে পারব। আপনাকে কষ্ট করে আমার পায়ে মলম লাগাতে হবে না। সাগর রাগী গলায় নদীকে বলল, তুই আমার মুখের উপর কথা বলিস? তোর সাহস তো কম নয় নদী। আমাকে আমার কাজে বাধা দিল, তোর কি হাল করব তুই বুঝতে পারছিস? সাগরের ধমক শুনে নদী ভয়ে চুপসে গেল। সাগর নদীর পা নিজের হাঁটুর উপর রেখে নদীর পায়ের সালোয়ারে সরাতে গেলে নদী চেঁচিয়ে বলে উঠল, স্যার না, স্যার দয়া করে এমন কাজ করবেন না। আমি একদম ঠিক আছি স্যার। পা পিছলে সিঁড়িতে পড়ে গেছি ঠিকই, কিন্তু এতটাও ব্যথা পাইনি। সাগর এবার বিরক্তি স্বরে নদীকে বলল, তুই কি আমাকে তোর পায়ে মলমটাও লাগাতে দিবি না নদী? এত কথা বলছিস কেন? যেমন ভাব দেখাচ্ছিস মনে হয় এখনই আমি তোর সর্বনাশ করে ফেলব। চুপচাপ বসে থাক, না হলে তোর যতটুকু পা ভেঙেছে তার থেকে আরো বেশি তোর পা আমি ভেঙে ফেলব। এরপর মাকে গিয়ে বলবো তুই ইচ্ছে করে তোর পায়ের এই অবস্থা করেছিস যাতে তুই কোনো কাজকর্ম না করতে পারিস। সাগরের কথা শুনে নদী ভয়ে ঢুক গিলতে লাগল। নদী সাগরকে আর কিছু বলল না, মাথা নিচু করে রইল। সাগর নদীর সালোয়ার উপরে সরিয়ে দেখল সিঁড়িতে পড়ে গিয়ে নদীর পা কেটে রক্ত পড়ছে। সাগর তুলোর মধ্যে স্যাভলন দিয়ে নদীর পায়ের রক্ত মুছতে গেলে নদী স্যাভলনের জ্বালা সহ্য করতে না পেরে আহ বলে চিৎকার করে ওঠে। নদীর চোখ দিয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়তে থাকে। সাগর নদীর পায়ে স্যাভলন দিচ্ছে আর নদীর দিকে তাকিয়ে দেখল নদী কাঁদছে। এটা দেখে সাগর নদীকে বলল, এইটুকু স্যাভলনের জ্বালাই সহ্য করতে পারিস না? তাহলে এত অত্যাচার কি করে সহ্য করিস তুই নদী? সাগরের কথায় নদী সাগরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর নদী সাগরকে শান্ত গলায় বলল, গরিবদের জ্বালা বুকের গভীরে থাকে স্যার, যেই জ্বালায় কষ্ট পেলেও মুখ ফুটে প্রকাশ করা যায় না, কিন্তু শরীরের ব্যথার জ্বালা লুকাতে চাইলেও লুকাতে পারা যায় না স্যার। নিজের অজান্তেই যন্ত্রণাগুলো বুকের কষ্টের সাথে বেরিয়ে যায়। নদীর কথা শুনে সাগর স্তব্ধ হয়ে যায়। সাগর নদীকে বলল, এত কষ্ট মনে লুকিয়ে রাখিস কি করে নদী?
জানি না স্যার। নদীর এবার ধ্যান ফিরল ও কাকে কি বলছে। নদী এবার আমতা আমতা করে সাগরকে বলল, স্যার আমি আসলে এতক্ষণ মজা করছিলাম। আমি খেয়ালই করিনি। আসলে আমার মাথাটা না মাঝে মাঝে কাজ করে না, তো তাই কি বলতে কি বলেছি আপনি আমাকে ক্ষমা করবেন স্যার। সাগর নদীর দিকে এক অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে। নদী এবার নিজের পায়ের দিকে তাকিয়ে খেয়াল করে দেখল সাগর নদীর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। নদী অবাক হয়ে সাগরকে বলল, স্যার আমার পায়ে ব্যান্ডেজ কি করে এলো? তুই তোর মধ্যে ছিলি না নদী, তাই তুই বুঝতে পারছিস না। স্যার আমি এখন যাই, একটু পরেই বড় ম্যাডাক্তার এসে পড়বে, তখন কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। নদী বসা থেকে উঠতে নিল কিন্তু পারল না। এটা দেখে সাগর নদীকে বলল, তোর এখন উঠার লাগবে, তুই এখন শুয়ে থাক। কিন্তু স্যার বড় ম্যাডাক্তার তো এখনই এসে পড়বে, তখন যদি দেখে আমি আপনার রুমে তাহলে আমাকে বড় ম্যাডাক্তার মেরাই ফেলবে। মা আর স্নেহা আসতে আসতে রাত হবে। তুই চিন্তা করিস না, এখন একটু ঘুমানোর চেষ্টা কর। কিন্তু স্যার আমি আপনার খাটে ঘুমাবো? এত নরম বিছানায় ঘুমানো যে আমার অভ্যাস নেই স্যার। অভ্যাস নেই তো অভ্যাস করে ফেললি। মানে কি স্যার? কিছু না, তুই এখন শুয়ে পড়, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। স্যার আমি আপনার বিছানায় শুব না। কেন শুবি না? কারণ এটা ঠিক না। সাগর এবার রেগে গিয়ে নদীর দু বাহু ধরে টেনে নদীকে বিছানায় শুইয়ে দিল। নদী সাগরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাগর নদীর একদম কাছাকাছি চলে এসেছে। দুজন দুজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাগর নদীর এত কাছে এসে নদীর দিকে তাকিয়ে আছে, ব্যাপারটা নদীর কাছে অস্বস্তি হতে লাগল। নদী দুই হাত দিয়ে সাগরের বুকে হাত দিয়ে সাগরকে দূরে সরিয়ে দেয়। সাগরের এবার ধ্যান ফিরল যে ও এতক্ষণ নদীর দিকে তাকিয়েছিল। সাগর মনে মনে বলল, হঠাৎ আমার কি হলো? কি হচ্ছেটা কি আমার সাথে? নদীর কাছাকাছি গেলে আমি নিজের মধ্যে কেন থাকি না? কেন আমি নিজেকেই হারিয়ে ফেলি? না, নদী আমাকে খারাপ ভাববে। আমি নদীর কাছে আর নিজেকে ছোট করতে পারবো না। সাগর নদীর দিকে এক নজর তাকিয়ে দেখল নদী অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। সাগর নদীর সাথে কোনো কথা না বলে নদীর জন্য খাবার আনতে চলে যায়। সাগর রুম থেকে চলে যাওয়ার পর নদী মনে মনে বলল, স্যার আমার সাথেই কেন এমন করে? স্যার কি বুঝতে পারে না আমি এই বাড়ির কাজের মেয়ে? তাহলে আমার প্রতি কেন স্যারের এত মায়া? কেন আমার প্রতি স্যার এত খেয়াল রাখেন? কিন্তু এইটা ঠিক, স্যার যেমনই হোক না কেন কিন্তু মন থেকে স্যার খুব ভালো। সাগর নদীর জন্য খাবার নিয়ে রুমে আসে। খাবারের বাটিটা টেবিলে রেখেই নদীর হাত ধরে একটান দিয়ে নদীকে শোয়া থেকে উঠে বসায়। সাগর হঠাৎ এমন করাই নদী ভয় পেয়ে যায়। নদী বোকার মতো সাগরের দিকে তাকিয়ে থাকে। নদী কাঁপা কাঁপা গলায় সাগরকে বলল, স্যার এভাবে আমাকে আপনি উঠালেন? আমাকে বললেই হতো, আমি উঠে যেতাম। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সাগর রাগী গলায় নদীকে বলল, এত ভয় পাওয়ার কি আছে নদী? আমি তো শুধু তোকে বিছানা থেকে টেনে তুললাম। এবার চুপচাপ খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর। সাগর নদীর হাতে খাবারের বাটিটা ধরিয়ে দিল, তারপর সাগর নদীর পাশে বসল। নদী এই প্রথম খাবারের বাটি হাতে নিয়ে নিজেই বুঝতে পারল না যে এটা ওর খাবার কিনা। নদী সাগরকে জিজ্ঞেস করল, স্যার এটা কার খাবার? কেন, এটা তো তোর খাবার, আমি তো তোর জন্যই খাবারটা নিয়ে আসলাম।
কিন্তু স্যার, এত দামি প্লেটে তার ওপর আবার পোলাও মাংস। আমি তো এসব খাবার খাই না স্যার। আমি তো সবসময় ডাক্তার আর ভাত খাই। সাগর এবার একটু হেসে নদীর মাথায় হাত বুলিয়ে বলল, তুই আগে কি খেতি আর না খেতি তা আমার জানার বিষয় নয়। এখন আমি তোর জন্য যেই খাবারটা এনেছি এটাই তোর খেতে হবে। সাগরের কথা শুনে নদীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল, কারণ নদী এর আগে কখনো এমন খাবার খায়নি। সাগর নদীর কান্না দেখে নদীকে জিজ্ঞেস করল, কি হলো, তুই এভাবে কাঁদছিস কেন নদী? তোর আবার কি হলো? নদী চোখ মুছতে মুছতে বলল, কিছু হয়নি স্যার, এমনি চোখে পানি চলে এসেছে। নদী খাবারে হাত দিতে নিলে আহ করে চিৎকার করে ওঠে। সাগর সাথে সাথে নদীর হাত ধরে দেখল নদীর হাতে ফোসকা পড়া। সাগর এতক্ষণে মনেই ছিল না যে নদী অনেকগুলো কাপড় কেচে হাতের বেহাল দশা করে রেখেছে। সাগর নদীর হাত থেকে খাবারটা একপাশে রেখে নদীর হাতটা একটা বাটির পানিতে ধুয়ে দিল। তারপর খাবারটা সাগর নিজের হাতে নিয়ে মেখে নদীকে বলল, এবার হা করত দেখি। নদী সাগরের এমন কথায় অবাক হয়ে যায়। নদী সাগরকে অবাক হয়েই জিজ্ঞেস করল, স্যার, আপনি আমাকে খাইয়ে দিবেন? এটা কি করে হয়? না না না, আমি নিজে নিজেই খেতে পারব। সাগর নদীকে এবার রেগে বলল, মারব টেনে এক চর। হা করতে বলেছি, হা কর। এত কথা কিসের? সাগরের রাগ দেখে নদী ভয়ে ভয়ে হা করল। তারপর সাগর নদীকে খাবার খাইয়ে দিতে লাগল। নদী খাবার খাচ্ছে আর চোখের জল ফেলছে। নদীকে এভাবে নিঃশব্দে কাঁদতে দেখে সাগর নদীকে জিজ্ঞেস করল, কি হলো নদী? তুই এভাবে কাঁদছিস কেন? আমি কি তোকে বেশি বকে ফেললাম? স্যার, আমাকে এভাবে কেউ খাইয়ে দেয়নি। ছোটবেলায় মা খাইয়ে দিত, কিন্তু আমি এই বাড়িতে আসার পর আমাকে কেউ খাইয়ে দেয়নি। কেউ না। নদীর কথা শুনে সাগর কি বলবে বুঝতে পারল না, কিন্তু নদীর কষ্ট দেখে সাগরও খুব কষ্ট পেল। কিন্তু সাগর সেই কষ্ট প্রকাশ করল না। সাগর নদীকে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। খাওয়ার সময় এত কথা কিসের হুম? তোর হাতে ফোসকা পড়েছে তাই আমি তোকে খাইয়ে দিচ্ছি। এটাকে আবার বেশি কিছু ভাববি না। নদী সাগরের কথা শুনে কান্না থামিয়ে চুপচাপ খেতে লাগল। আর মনে মনে নদী বলতে লাগল, আপনি এই আমাকে অপমান করেন তো এই আবার আমার খেয়াল রাখেন। আপনার কোনো কিছুই আমি বুঝতে পারি না স্যার, কিন্তু আপনি একমাত্র ব্যক্তি যাকে আমি ভয় পেলেও চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আপনি যদি আমাকে কখনো নিজের হাতে মেরেও ফেলেন তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। সাগর নদীকে খাইয়ে দেওয়ার পর নদীর মুখ নিজের হাত দিয়ে মুছে দেয়। নদীর ঠোঁট মুছতে গিয়ে সাগর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু তাও নিজের চোখ বন্ধ করে সাগর নদীর ঠোঁট মুছে দেয়। নদী বুঝতে পারল না সাগর কেন তার চোখ বন্ধ করে রেখেছে। সাগর নিজের চোখ খুলে নদীকে বলল, এবার শুয়ে পড়। সাগর নিজের হাত ধুয়ে বিছানার একপাশে বসে রইল। নদী শুয়ে চোখ বন্ধ করতেই সাগর নদীকে আবারও একটান দিয়ে শুয়া থেকে উঠাল। নদী এবার সাগরকে বলল, স্যার, আমি কি কিছু ভুল করেছি? না, কোনো ভুলই তুই করিসনি। কিন্তু আমাকে একটা কথা বলতো, আমি বিদেশ যাওয়ার আগে তোকে এই বাসায় কখনো দেখিনি। 8 বছর পর যখন আমি বাড়িতে ফিরলাম তখন তোকে দেখলাম। আচ্ছা, আমার মা বাবা তোকে পেলোটা কোথায়? সাগরের কথা শুনে নদী থমকে গেল। নদীর অতীত মনে পড়তে লাগল।
যা নদীর জন্য খুবই দুঃখজনক। নদী সাগরকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, 8 বছর আগে, তখন আমার বয়স 11 বছর। আমি মা বাবার সাথে খুব সুখেই ছিলাম। আমরা 3 বোন ছিলাম। আমিই ছিলাম পরিবারের বড় মেয়ে। আমরা গরিব হলেও আমাদের পরিবারটা সুখী ছিল। আমার বাবা কৃষিকাজ করত, তা দিয়ে আমাদের সংসার চলত। কিন্তু কি? আমার বাবা যাদের ফসলে কৃষিকাজ করতেন তারা আমার বাবাকে এই চাকরি থেকে বের করে নতুন কৃষক রাখেন। আমার বাবা তাদের অনেক হাতে পায়ে ধরেন, কিন্তু কেউ শুনল না। শেষে আমাদের পরিবারে নেমে এলো অভাব। আমাদের না খেয়ে জীবন যাপন করতে হতো। দিনে একবেলাও আমরা খেতে পারতাম না। কিন্তু একদিন আমি বাধ্য হয়ে রাস্তায় ভিক্ষা করতে নেমে যাই। মেইন রোডে ভিক্ষা করতে গিয়ে একটা বড় কালো গাড়ির সামনে দাঁড়াই। গাড়ির ভিতরে আপনার বাবা মানে বড় স্যারেকে দেখতে পেয়ে তার কাছে কয়টা টাকা ভিক্ষা চাই। উনি আমাকে দেখে মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। সেই সময় আমার বাবা আমাকে বাসায় না পেয়ে খুঁজতে লাগলেন। এক সময় আমার বাবা আমাকে মেইন রোডে পেয়েও যায়। আমার বাবা দেখতে পেলেন আমি বড় স্যারের কাছ থেকে টাকা নিচ্ছি। ঠিক সেই সময় বড় স্যার বাবাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, আমি বাবার কে হই? বাবা বড় স্যারকে বলল, আমি বাবার মেয়ে হই। বাবা বড় স্যারকে দেখে বুঝতে পেরেছিলেন উনি খুব বড়লোক, তাই বাবা বড় স্যারের কাছে টাকা সাহায্য চাইলে বড় স্যার টাকার বিনিময়ে আমাকে তার সাথে নিয়ে যেতে চান। বাবার হাতে 20,000 টাকা ধরিয়ে দিয়ে বড় স্যার আমাকে কিনে নিতে চায়। কারণ বড় স্যার আমাকে নিজের মেয়ের মতো মানুষ করতে চায়। বাবা প্রথমে রাজি না হলেও টাকার লোভে রাজি হয়ে যায়। আমি সেই সময় আমার পরিবারকে ছেড়ে যেতে রাজি হয়নি। সেই সময় খুব কান্না করেছিলাম আমি। আমাকে শেষবারের মতো আমার মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আমি মাকে বলেছিলাম, মা আমি তোমার সাথে থাকব। আমি উনার সাথে যাব না। কিন্তু মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো থাকিস মা, তুই ওইখানে সুখী থাকবি। আমি কখনো ভাবতেও পারিনি আমার নিজের মাও আমাকে পর করে দিবে। নিজের বোন দুটোকেও শেষবারের মতো জড়িয়ে ধরেছিলাম। তারপর আমাকে বড় স্যার এই বাড়িতে নিয়ে এসে নিজের মেয়ের মতো মানুষ করতে লাগলেন। কিন্তু বড় ম্যাডাক্তার আর স্নেহা আপামনি আমাকে একদমই সহ্য করতে পারতেন না। যখন বড় স্যার ব্যবসার কাজে বিদেশ চলে যান তখন থেকে আমি এই বাড়ির আশ্রিতা থেকে কাজের লোক হয়ে যাই। কথাগুলো বলেই নদী কাঁদতে লাগল। নদীর কষ্ট দেখে সাগরের বুকটাও কষ্টে শেষ হয়ে যেতে লাগল। নদীর কষ্ট আর সহ্য করতে না পেরে সাগর নদীকে একটান দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। নদী কাঁদছে, তাই নদীর কোনো কিছুতেই খেয়াল নেই। নদীও সাগরকে জড়িয়ে ধরল। নদী সাগরকে কাঁদতে কাঁদতে বলল, স্যার কেন আমার সাথেই এমন হয় বলতে পারেন? কেন সবাই আমাকেই কষ্ট দেয়? কেউ আমাকে ভালোবাসে না স্যার। কেউ ভালোবাসে না আমাকে। এই পৃথিবীতে এক জীবন্ত লাশ হয়ে আমি বেঁচে আছি। আমার মরে যেতে ইচ্ছে করে স্যার, মরে যেতে ইচ্ছে করে। সাগর নদীর মাথায় হাত বুলিয়ে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। মরার কথা বললে এক চড় দিয়ে তোর সব কয়টা দাঁত আমি ফেলে দিব। নদী সাগরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তাহলে কার জন্য বেঁচে থাকব আমি স্যার? আমাকে কেউ ভালোবাসে না। সাগর এবার একটু আনমনে হয়ে বলে উঠল, কেউ তোকে ভালোবাসুক আর না বাসুক আমি তোকে। এইটুকু বলে সাগর থেমে গেল। তারপর সাগর আবারও নদীকে বলল,
তুই কারো জন্য নয়, নিজের জন্য বাঁচবি নদী, তোকে নিজের জন্য বাঁচতে হবে। সাগর নদীকে এখনো জড়িয়ে ধরে রেখেছে আর নদী সাগরের বুকে মুখ রেখে চোখের জল ফেলে সাগরের শার্ট ভিজিয়ে ফেলছে। কিন্তু হঠাৎই কেউ সাগর বলে চিৎকার করে উঠল। চিৎকারটা প্রচণ্ড জোরে করা হয়। সাগর নদীকে নিজের কাছ থেকে ছাড়িয়ে পেছনে ফিরে দেখল সাগরের মা রহিমা বেগম ও সাগরের বোন স্নেহা দরজার সামনে দাঁড়িয়ে আছে। স্নেহা একটা মুখ ভেঙচি দিল, আর সাগরের মা রহিমা বেগম রক্তলাল চোখে সাগর ও নদীর দিকে তাকিয়ে আছে। সাগর বিছানায় বসা থেকে উঠে রহিমা বেগমের সামনে গিয়ে বলল, মা তোমরা কখন এলে? মা আসলে তুমি যা দেখেছ তা ঠিক না। আসলে নদী সিঁড়ি থেকে পা পিছলে পড়ে পায়ে খুব ব্যথা পেয়েছিল, তাই আমি ওকে আমার রুমে এনে ব্যান্ডেজ করে দিয়েছি। রহিমা বেগম সাগরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। রহিমা বেগম সাগরকে কিছু না বলে সোজা সাগরের হাত ধরে টেনে পাশের রুমে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। সাগর তার মায়ের এমন কাণ্ড কিছুতেই বুঝল না। সাগর বুঝতে পারল না তার মা হঠাৎ তাকে রুমের ভিতরে রেখে বাইরে কেন দরজাটা লাগিয়ে দিল। সাগর মাথায় হাত দিয়ে ভাবতে গিয়েই সাগরের মনে অজানা ভয় গ্রাস করল। সাগর মনে মনে বলল, তার মানে কি মা নদীর উপরে অত্যাচার করতে আমাকে এভাবে রুমে বন্দী করে দিল? না, এটা হতে পারে না। মা নদীর সাথে এত বড় অন্যায় কিছুতেই করতে পারে না। সাগর দরজায় ক্রমাগত ধাক্কাতে লাগল আর চিৎকার করে বলতে লাগল, মা নদীর কোনো দোষ নেই, ওকে তোমরা কষ্ট দিও না। মা আমার কথাটা তো শুনো। মা দরজাটা খুলো। মা। সাগর চিৎকার করছে আর দরজা ধাক্কাছে। একসময় সাগর পাশের টেবিলটায় খুব জোরে লাথি মারে। তারপর সাগর নিজের মাথার চুলগুলো টেনে নিজে ছিঁড়তে থাকে। এদিকে নদী ভীষণ ভয় পাচ্ছে। রহিমা বেগম সাগরকে দরজায় তালা দিয়ে আবার সাগরের রুমে ফিরে আসে। স্নেহাও রহিমা বেগমের পাশে দাঁড়িয়ে আছে। নদী ভয় পাচ্ছে আর ঢুক গিলছে। নদীর চোখ দিয়ে ক্রমাগত চোখের জল গড়িয়ে পড়ছে। নদী কাঁপা কাঁপা গলায় রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাক্তার, বিশ্বাস করুন আসলে আমি পায়ে ব্যথা পেয়েছিলাম তাই। নদীকে বলতে না দিয়ে রহিমা বেগম নদীর কাছে এসে নদীর চুলের মুঠি ধরে বিছানা থেকে নামিয়ে দাঁড় করিয়ে বলল, তাই তুই আমার ছেলেকে জড়িয়ে ধরে আমার ভালো ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেতে চেয়েছিলিস হারামজাদি। রহিমা বেগম নদীর চুল ধরায় নদীর চুলে প্রচণ্ড ব্যথা করছে। তার সাথে তো পায়ে ব্যথা আছেই যে নদী ঠিকমতো দাঁড়াতেও পারছে না। নদী কাঁদতে কাঁদতে বলল, বড় ম্যাডাক্তার, বিশ্বাস করুন আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে কান্না চলে এসেছিল, তাই আমার কান্না থামাতে স্যার আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরেছিল। আর কিছু নয় বড় ম্যাডাক্তার। রহিমা বেগম ঠাসস করে নদীর গালে থাপ্পড় বসিয়ে দেয়। নদী ছিটকে মাটিতে পড়ে যায়। নদী মাটিতে পড়ে গিয়ে পায় আরও ব্যথা পায়, যার ফলে নদী আরও শব্দ করে কাঁদতে থাকে। রহিমা বেগম স্নেহাকে বলল, স্নেহা মামুনি। স্নেহা একটা ডাক্তার নি হাসি দিয়ে বলল, হ্যাঁ মা বলো। যা তো রান্নাঘর থেকে খুন্তি গরম করে নিয়ে আয় তো। এই তো মা, এক্ষুনি নিয়ে আসছি। এই কথা শোনার পর নদী ভয় মাটিতে গড়িয়ে গড়িয়ে একদম দেয়ালে কাছে পিঠ ঠেকে যায়। নদী দুই হাত জোর করে কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, বড় ম্যাডাক্তার গো, আর কোনোদিন আমি স্যারের কাছ থেকে কোনো সাহায্য নিব না। স্যারের আশেপাশেও যাব না। আমাকে ক্ষমা করে দিন না বড় ম্যাডাক্তার। রহিমা বেগম দাঁত কটমট করে নদীর কাছে এসে মাটিতে নদীর সামনে বসে নদীর চুলের মুঠি ধরে বলল,
সেটা তোর আমার ছেলেকে জড়িয়ে ধরার আগে মনে ছিল না হারামজাদি? চাকরানী হয়ে রাজরানী হওয়ার স্বপ্ন দেখিস? তোর স্বপ্ন আজ আমি বের করব। স্নেহা হাতে গরম খুন্তি নিয়ে দৌড়ে এসে রহিমা বেগমের কাছে এসে বলল, মা এই নাও গরম খুন্তি। রহিমা বেগম স্নেহার হাত থেকে গরম খুন্তিটা নিজের হাতে নিয়ে এক রাক্ষসীর মতো হাসতে লাগল। নদী ভয়ে চোখের জল ফেলতে লাগল। নদীর আত্মা কাঁপছে। রহিমা বেগম স্নেহাকে বলল, এই ফকিন্নির বাচ্চার 2 হাত চেপে ধরত স্নেহা। স্নেহাও নদীকে টেনে দেয়ালের কাছ থেকে সামনে এনে 2 হাত চেপে ধরল। নদী চিৎকার করে বলতে লাগল, ছেড়ে দিন আমাকে স্নেহা আপামনি। ও বড় ম্যাডাক্তার, আমি আর এমন ভুল করব না। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। কিন্তু রহিমা বেগম নদীর কোনো কথা শুনল না। নদীর পিঠে গরম খুন্তি লাগিয়ে দিল। নদী চিৎকার করে কান্না করতে লাগল। ওইদিকে পাশের রুম থেকে নদীর কান্নার আওয়াজ শুনে সাগরের বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। সাগর নীরবে চোখের জল ফেলছে আর দরজা ধাক্কাচ্ছে। কিন্তু সাগরের দরজা কেউ খুলছে না। একসময় সাগর বাধ্য হয়ে ঘরের দরজা লাথি দিয়ে ভেঙে ফেলল। সাগর দৌড়ে নিজের ঘরে এসে দেখে সাগরের মা ও তার বোন নদীর উপর নির্মমভাবে অত্যাচার করছে। আর নদী চিৎকার করে কাঁদছে। নদীর পিঠে 3টা ছেকা ওরা ইতিমধ্যে দিয়ে ফেলেছে। এটা দেখে সাগর অবাক হয়ে যায়। নিজের অজান্তেই সাগরের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সাগর তাড়াতাড়ি রহিমা বেগমকে ধাক্কা দিয়ে সরিয়ে স্নেহার গালে ঠাসস করে থাপ্পড় মেরে স্নেহাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদী ইতিমধ্যে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। সাগর নদীকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে চিৎকার করে রহিমা বেগম ও স্নেহাকে বলল, তোমরা কি মানুষ? আমার তো মনে হচ্ছে না তোমরা মানুষ, না হলে এভাবে কেউ একটা নিষ্পাপ অসুস্থ মেয়ের উপর নির্মমভাবে অত্যাচার করতে পারে? রহিমা বেগম সাগরকে রেগে বলল, সাগর, তুই এই ভিখারির বাচ্চার জন্য তোর মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুই তোর মায়ের গালে হাত তুললি সাগর? সাগর এবার রেগে রহিমা বেগমকে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বেশ করেছি। না হলে তো তোমরা নদীকে জানেই মেরে ফেলতে। তোমরা আমার ঘর থেকে এই মুহূর্তেই বেরিয়ে যাও। রহিমা বেগম চিৎকার করে সাগরকে বলল, সাগর, তুই তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস শুধুমাত্র এই মেয়েটার জন্য। তোর কি একটুও লজ্জা করছে না? শেষমেশ তোর এই কাজের মেয়েটার প্রতি দরদ উতলে পড়ে তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছিস। এদিকে স্নেহা কাঁদতে কাঁদতে রহিমা বেগমকে বলল, দেখো মা, দেখো, এই মেয়েটা তোমার ছেলের মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে ফেলেছে। এই মেয়েটার জন্য তোমার ছেলে আমাকে থাপ্পড় মারল মা। তুমি দেখলে? সাগর তার মা ও বোনের এসব কথাবার্তা শুনে যেন মাথায় রক্ত উঠে গেল। সাগর নদীকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে রহিমা বেগম ও স্নেহা দুজনের হাত ধরে টেনে নিয়ে গিয়ে রুমের বাইরে বের করে দরজা লাগিয়ে দিল। সাগরের এমন কাণ্ডে রহিমা বেগম ও স্নেহা দুজনেই অবাক। রহিমা বেগম ও স্নেহা দুজনেই দরজা ধাক্কাতে লাগল। রহিমা বেগম চিৎকার করে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, সাগর, দরজা খোল বলছি। তুই এই ছোট লোকের বাচ্চার জন্য তোর মা বোনকে অপমান করলি। দরজা খোল সাগর, তোকে ছোটবেলায় বিদেশ পাঠানোই আমার ভুল হয়েছে। তাই আমি তোকে ঠিকভাবে মানুষ করতে পারিনি। সাগর এবার রেগে চিৎকার করে তার মাকে বলল, বিদেশ পাঠিয়েই আমাকে তুমি উদ্ধার করেছ। না হলে তোমাদের সাথে থেকে থেকে আমিও তোমাদের মতো অমানুষে পরিণত হতাম। এতদিন তোমাদের সাথে পাল্লা দিয়ে আমি নদীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু আর না।
তোমরা এখন এখান থেকে বিদায় হও, না হলে আমি যে কি করতে পারি তার কোনো ধারণা নেই তোমাদের কাছে। রহিমা বেগম খুব ভালো করেই জানে তার ছেলে ভীষণ রাগী। ছোটবেলায় একবার খেলনা এনে না দেওয়াতে নিজের হাত কেটে রক্তাক্ত করে ফেলেছিল সাগর। তখন তো সাজ্জাদ সাহেব ও রহিমা বেগম দিশেহারা হয়ে পড়েছিল। এসব কথা ভেবেই রহিমা বেগম স্নেহাকে নিয়ে দরজার সামনে থেকে চলে যায়। সাগর দ্রুত নদীর কাছে এসে নদীর পাশে বসল। নদী এখনো জ্ঞানহারা। সাগর নদীর মুখে পানির ছিটে দেওয়ার জন্য হাতে পানির বোতল নিলেও কি মনে করে সাগর আবার পানির বোতলটা রেখে দিল। সাগর নদীকে উল্টো করে শুইয়ে দিয়ে দেখল নদীর পিঠে 3টা কালচে দাগ যা রক্ত লাল হয়ে আছে। এই দৃশ্য দেখার পর সাগর নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। সাগর একটা বাটিতে কিছু পানি নিয়ে তাতে রুমাল ভিজিয়ে নদীর পিঠ মুছতে লাগল, তারপর নদীর পিঠে নিজের হাত দিয়ে মলম লাগিয়ে দিল। তারপর নদীকে আবারও আগের মতো শুইয়ে দিয়ে নদীর মুখে পানির ছিটে দিল। নদীর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। নদীর জ্ঞান ফিরেছে দেখে সাগরের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। নদী হালকা চোখ মেলে তাকিয়ে দেখে সাগর নদীর পাশে বসে আছে। সাগরের চোখে জল। নদী সাগরকে দেখে হঠাৎ রহিমা বেগমের সেই ভয়ঙ্কর অত্যাচারের কথা মনে পড়ে গেল। নদী হঠাৎই শুয়া থেকে উঠে বসে বিছানা থেকে গড়িয়ে একদম বিছানার কিনারায় গিয়ে ভয় পাওয়া মুখ করে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার আপনি এখানে? স্যার আপনি এখান থেকে চলে যান, না হলে বড় ম্যাডাক্তার আর স্নেহা আপামনি আবারও আমাকে মারবে। আমার খুব কষ্ট হয় স্যার, খুব কষ্ট হয়। সাগর নদীর কাছে এসে নদীর 2 গালে হাত দিয়ে বলল, সরি, আমার জন্যই তোমাকে এত কষ্ট পেতে হল। সাগরের মুখে তুমি ডাক্তার শুনে নদী চমকে উঠল। নদী ভয় পেয়ে আবার কাঁপা কাঁপা কণ্ঠে সাগরকে বলল, স্যার আপনি তো আমাকে তুই করে বলতেন, এখন তুমি করে কেন বলছেন? আর আপনি তো আমাকে কোনো কষ্ট দেননি। সাগর এবার নদীকে একটান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, যদি বলি আমি তোকে ভালোবাসি, তাই তোকে তুই থেকে আবারও প্রথম দিনের মতো তুমি করে বলছি। সাগরের এমন কথা শুনে নদী সাগরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে, কি সব বলছেন আপনি? কোথায় আমি আর কোথায় আপনি? আমি আর বড় ম্যাডাক্তার স্নেহা আপামনির কাছে মার খেতে চাই না স্যার, তাই দয়া করে আমার থেকে দূরে থাকুন স্যার। সাগর নদীকে আবারও টেনে নিজের কাছে এনে বলল, তুই কি বুঝিস না নদী যে আমি তোকে প্রথম দিন থেকেই ভালোবাসি, তাই প্রথম দিনই তোর সাথে দুষ্টুমি করেছিলাম। আমি তোকে বিয়ে করতে চাই নদী। সাগরের এমন কথায় নদীর এখন ভয়ই বেশি করছে। নদী সাগরকে হাত জোর করে কান্না করতে করতে বলল, আমাকে নিয়ে এসব চিন্তা মাথায় আনবেন না স্যার, যদিও এসব চিন্তা মাথায় এনে থাকেন তাহলে ভুলে যান। সাগর এমনিতেও ভীষণ রাগী স্বভাবের ছেলে। নদীর অবহেলা সাগর মেনে নিতে পারল না। সাগর নদীর 2 হাত ধরে টেনে নদীকে বিছানায় চেপে ধরে নদীর একদম কাছে এসে বলল, তোকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া। তোকে এতদিন কষ্ট দিতাম যাতে আমার পরিবার তোর উপর অত্যাচার কম করে, কিন্তু তা তো হলোই না, বরং আরও বেড়ে গেল। এবার একটা কথা তুই কান খুলে শুনে রাখো নদী, তোকে আমার মন থেকে কিছুতেই আমি মুছতে পারবো না। তোকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। ভুলতে পারবো না তোকে। চলবে।